উমা সম্মান আসছে। আর উমা সম্মান নিয়ে আমরা এই মুহূর্তে আরো এক উমার খোঁজে আমাদের সঙ্গে এই মুহূর্তেই ক্যামেরায় রয়েছেন সুচন্দ্রা। সুচন্দ্রা, প্রথমে বলো আগে কেমন আছো? নমস্কার রাহুলদা, তোমার অডিয়েন্স তো নমস্কার, আমি ভালো আছি। বেশ। সুচন্দ্রা, এক মানে মহিলারা এক রূপে অনেক তাদের কাজ, সেরকমই ঠিক সুচন্দ্রারও কাজ। একদিকে অভিনয়, একদিকে অবশ্যই ডিরেকশন। মানে তোমার বয়সী এই মুহূর্তে তুমি একটু ব্যতিক্রমী কাজ করছো। আমি প্রথমে আগে ডিরেকশনের কথায় আসবো। অভিনয় এবং এর সঙ্গে ব্যতিক্রমী চিন্তা ভাবনা সাবজেক্ট নিয়ে পরিচালনা করা, চিন্তা ভাবনাটা কিভাবে এলো? তোমাদের একদম জার্নির শুরুটাতেই যাই আর কি, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। যেহেতু আমি নর্থ ক্যালকাটার মেয়ে, আমার গিরিশ বাড়ি আর কি, পৈতৃক বাড়ি, দাদুর বাড়ি। তো আমি ছোটবেলা থেকে মানে দেখেই এসছি বাঙালি প্রডিউসারদের। আগে তো বাংলা সিনেমা মানে বাঙালি বনেদি প্রডিউসার। তো ওই স্ক্রিপ্ট রিডিং, স্ক্রিপ্ট শোনা, বাড়িতে একটা আড্ডা ঠিক বসা, এটা আমি ছোট থেকে দেখে বড় হয়েছি। তখন থেকে ফিল্মের প্রতি একটা অ্যাটাচমেন্ট তৈরি হয়েছিল। তো যা হয় আর কি, প্রথম আমি যখন 11-এ পড়ি, যখন আমি প্রথম আমার প্রথম ফিল্মটার অফার পাই, সেটা হচ্ছে ঋতুপর্ণা সেনগুপ্ত প্রোডাকশনস থেকে হু এম আই এক্সিকিউটিভ। তখন আমি ভাবিনি যে অ্যাক্টিং কিভাবে করতে হয়, কিন্তু তখন একটা জিনিসই কাজ করতো যে হিরোইন হতে হবে। ঠিক। তো এই মোটিভটা দিয়ে কাজটা শুরু হয়। কাজটা করার পর অ্যাপ্রিসিয়েশনস হয়, এটা যেহেতু এটা হিন্দির প্রজেক্ট ছিল, তারপর স্বপন শাহ আমাকে সাইন করেন ওনার ফিল্মের জন্য পদ্মবিনা, সেইভাবে একটা জার্নি শুরু হয়। তারপরে কোথাও গিয়ে একটা একটা সময় মনে হয় যে না, মানে ঠিক এটা আমাকে স্যাটিসফাইড করছে না। কোথাও গিয়ে একটা পুরো মানে বাংলা ইন্ডাস্ট্রিও যেভাবে বা সারা পৃথিবীর ইন্ডাস্ট্রি যেভাবে ফিল্ম ইন্ডাস্ট্রি চেঞ্জ হচ্ছে, সেখানে গিয়ে বোধহয় কন্ট্রিবিউশনসটা আমার কোথাও একটা সেইভাবে আমি দিতে পারছি না। কারণ অ্যাজ এ অ্যাক্টর, যে কেউ আর কি, তারা তো ভীষণ লিমিটেড মানে ইনভলভমেন্ট থাকে, কিছু করার নেই, তার চরিত্র বাইরে সে আর কি করবে। কিন্তু আমার ওই ছোটবেলায় ওই ভালো লাগাটা, তারপর তো একটা সময় হিরোইনের হওয়ার চক্করে সেটা একটুখানি ডেভেলেটেড হয়েছিল, বাট আলটিমেটলি ফিলটা যে ভালো সিনেমা বানাতে হবে, ঠিক। সেটা যখন ওয়ার্কআউট করতে শুরু করে, তখন থেকেই আমার এই প্রোডাকশনস ডিরেকশনের জার্নিটা স্টার্ট হয়। এবং তখন থেকে আমি ডিসাইড করি যে কি টাইপের সাবজেক্ট বাংলা ইন্ডাস্ট্রিকে এমন একটা ফিল্ম উপহার দেওয়া যেতে পারে যেটা সারা পৃথিবী, ফিল্মের তো কোনো ল্যাঙ্গুয়েজ হয় না, সারা পৃথিবী সেই সিনেমাটাকে সেলিব্রেট করতে পারে, অ্যাপ্রিসিয়েট করতে পারে। এবং কোথাও গিয়ে ফিল্ম, আমি যেটা পার্সোনালি বিলিভ করি রাহুলদা, যে ফিল্মে অডিও ভিজুয়াল মাধ্যম এমন একটা মাধ্যম না, তার থেকে পাওয়ারফুল কোনো মাধ্যম হতেই পারে না, রাইট, রাইট। যেখান থেকে মানুষকে আমরা অনেকটা অনেকটা কিছু অ্যাওয়ারনেস দিতে পারি। ঠিক। অবভিয়াসলি ফিল্ম মানে এন্টারটেনমেন্ট, ঠিক। সেটা আমরা মাথায় রেখে যদি মানুষকে ঠিক জিনিসটা তুলে দিতে পারি, তাহলে কিন্তু সাধারণ মানুষের যে 3 ঘন্টা দিয়ে একটা ফিল্ম দেখে, তাতে কিন্তু অ্যাচিভমেন্টও কিছুটা লাইফে চলে আসে আর কি। রাইট, রাইট। কিছু লার্নিং এর মধ্যে দিয়ে তো আমাদের একটা এক্সট্রা অ্যাচিভমেন্ট বা এক্সট্রা ভালো লাগা ঠিক। তৈরি হয়, বা একটা নলেজ তৈরি হয়। অ্যাবসলিউটলি। সেই থট প্রসেস থেকেই আমার ফিল্ম অ্যাজ এ ডিরেক্টর জার্নি স্টার্ট হয়। বেশ। তার মানে প্রথমে নায়িকা হওয়ার স্বপ্ন, সেখান থেকে ভালো একদম। অভিনেত্রী হয়ে একেবারে কম বয়সে এই মুহূর্তে সফলই আমি বলবো। সুচন্দ্রা কিন্তু বাংলা নিয়ে পরিচালনার কাজ করছে। সুচন্দ্রা, ইতিমধ্যে তুমি বেশ কয়েকটি পরিচালনার কাজ করছো, সেটা একদম, যদি একটু দর্শকদের বলো। একদম। আমার একদম প্রথম দিকের কাজ ছিল যেটা পদ্মদিনা শেষ হয়, যেটা ওহো। আমার প্রোডাকশন ছিল অ্যাজ এ ক্রিয়েটিভ ডিরেক্টর। আমি যে কাজটা করেছিলাম, আমার কোথাও একটা মনে হয়েছিল যে তন্ত্র নিয়ে মানুষের একটা ফোবিয়া আছে, ভয় আছে। রাইট। এবং আমি তন্ত্রে, বৃহৎ তন্ত্র যিনি আবিষ্কার করেছেন কৃষ্ণনন্দ আগমবাগীশকে নিয়ে একটা ফিল্ম বানাই আর কি, যেটা দশ মহাবিদ্যা, 3টে দেবী, তার ভালো দিক তার খারাপ দিকের ওপর সিনেমাটা, যে হিউজ স্টার কাস্টিং থাকে, 100 দিন সিনেমা হলে চলে আর কি। রাজেশ শর্মা, পরাণ বন্দ্যোপাধ্যায়কে পাই আমরা, কমলেশ্বর দা, অর্পিতা দি, গৌরব, আরিয়ান, ইশিকা, বেনিধি। তো মানে এই দিস ইজ মাই জার্নির একটা স্টার্ট পয়েন্ট শুরু হয়। ওহো। তারপরে যখন লকডাউন আসে, তখন দ্যাট টাইম আমি ফ্রি থাকি, আমি নিউ ইয়র্ক ফিল্ম একাডেমি থেকে একটা ডিরেক্টোরিয়াল কোর্স করি, নিজেকে আরেকটু মানে সারা পৃথিবীর ফিল্ম কিভাবে হচ্ছে সেটা নিয়ে দেখা, ইন্টারেস্ট তৈরি করা, পড়া, বিভিন্ন মানুষের সাথে। আজকাল তো দেখো ডিজিটালি এতটাই ইজি হয়ে গেছে, জুম কলেও বিভিন্ন মানুষের সাথে ওয়ার্কশপ করা যায়, ওয়ার্কশপ নেওয়া যায়। একেবারে, একেবারে। তো দিয়ে তারপরে আমি আমার ইন্ডিভিজুয়াল ডিরেক্টর হিসেবে প্রথম একটি
ফিচার মানে ডিরেক্ট করি, যেটা রামায়ণের সুপর্ণাখার ওপর। তো অনেকেরই মনে হয় যে লাইক আমি তার আগে এত বড় কাস্টিং নিয়ে সিনেমা বানিয়েছি, তো আমি বড় কাস্টিং নিয়ে সিনেমা বানাতেই পারি, হঠাৎ রুটেড মানুষদের নিয়ে কেন কাজ করে। এবং আমার মনে হয়েছিল সুপর্ণাখার সীতার ক্যারেক্টারটা আই নিড ভেরি নেচারের সঙ্গে অ্যালাইন হয় এরকম চরিত্র। ঠিক। তো আমি খুঁজতে খুঁজতে আমার দুটি আদিবাসী মেয়ে, সাঁওতালি মেয়েকে পছন্দ হয় বেশ। এবং তাদেরকে গ্রুম করে ওই চরিত্রটা আমি করাই। শুধু তাই নয়, মানে আমার স্ক্রিপ্টটা পুরোটাই ইংলিশে করা ছিল, সেটাকে আমি সাঁওতালি ল্যাঙ্গুয়েজে ট্রান্সফার করি, মানে উইথ মাই রাইটার টিম এভরিওয়ান, যে ওরা তো ইংলিশটা ওইভাবে বলতে পারবে ঠিক, না, আমরা ঠিক। সাবটাইটেল দেবো, দিয়ে ফিল্মটা করবো। তো আমার ঠিক। প্রথম সাঁওতালি ফিল্ম বানানো হয় আর কি এইভাবে। বিভিন্ন ফেস্টিভ্যালে যায়, আমি লন্ডন ফিল্ম ফেস্টিভ্যাল থেকে বেস্ট ফিমেল ডিরেক্টর অ্যাওয়ার্ড পাই। এছাড়া বহু, মানে আমি ওই ফিল্মটার জন্য প্রায় 16 থেকে 17টা বড় বড় ফেস্টিভ্যাল থেকে আর কি আচ্ছা। অ্যাওয়ার্ড পেয়েছি। তারপরে আমার একটা ফিল্ম মেকার যখন কাজ স্টার্ট করে, এবং আমার মনে হয় আমার যেটা এখন চ্যালেঞ্জ, মানে জাস্ট আমি তো শুরু করেছি পথ চলা, চ্যালেঞ্জ হচ্ছে যে আমাদের ইন্ডাস্ট্রিতে আমি দেখেছি যে মেনলি যখন বম্বে স্ত্রী স্ত্রী 2 আসছে, এরা কিন্তু 30-32 কোটি টাকার বিজনেস জেনারেট করছে এইখানে, এই কন্ডিশনে, এইখানে হল যতগুলো আছে এই স্ট্রাকচারই। কিন্তু যখন বাংলা সিনেমা হচ্ছে সেটা কিন্তু 2-4-5 কোটি টাকা তুলতে গিয়ে খুব ডিফিকাল্টি হচ্ছে। একেবারে। তখন আমরা একটা সার্ভে করি, উই আন্ডারস্ট্যান্ড যে আমরা কোনোভাবে 15-16 বছর থেকে 35-40 বছরের অডিয়েন্সকে ক্যাটার করার মতো সাবজেক্ট দিচ্ছি না। তো কোথাও একটা মনে হয় যে দিস ইজ দ্য টাইম, যে এই সময় আমাদের ডিরেক্টোরিয়াল থট প্রসেসে সিনেমা হওয়া উচিত। দ্যাট টাইম আই স্টার্ট মাই প্রজেক্ট পরবর্তী স্টেশন বেগুন কদর। ইটস আ ভেরি কমার্শিয়াল ফিল্ম, কিন্তু পুরুলিয়ার বেগুন কথা। ইয়েস, পুরুলিয়ার বেগুন কদর ইটস আ হন্টেড স্টেশন। মানে রাউন্ডা, তোমায় কি বলবো, আমি যেদিনকে অ্যানাউন্স করি উইথ মাই স্টার কাস্ট এভরিথিং, সেদিনকে প্রায় আমরা 1000 থেকে 5000 মানে সোশ্যাল মিডিয়ায় মেসেজ পেয়েছিলাম। দে অল আর ইয়াং, তারা বলেছে সিনেমাটা দেখতে ইন্টারেস্টেড, কোনো হেল্প লাগলে আমরা ওই জায়গাটা দেখেছি, গেছি। মানে অনেকে বলেছে আমরা এটার ওপর থিম পুজোতে বানিয়েছি, আপনাদের কিছু লাগে যদি হেল্প, মানে এইরকম আর কি। মানে মানুষের কিউরিয়াসিটি, আমি তোমায় কি বলবো, চিরঞ্জিতদার বাড়িতে একটা ড্রাইভার স্ক্রিপ্ট নিয়ে যাচ্ছিল, তো তোমার সেই ড্রাইভারটি স্ক্রিপ্টের নামটা দেখে বেগুন কদর, সে মানে এক্সাইটেড, বলছে এই সিনেমাটা হচ্ছে, আমি দেখতে চাই। তো দ্যাটস দ্য থিং, আমাদের পুরো, মানে আমার সঙ্গে আমার কো ডিরেক্টর বম্বের রাইটার চন্দ্রোদয় পাল, আরও যারা যারা আছে, জুলি বলে আছে, বানিদি আছে, জুলি তোমার অনুরাগ কাশ্যপকে অ্যাসিস্ট করে, আমার টোটাল যে টিমটা আছে, দে অল আর ভেরি এফিশিয়েন্স, এবং তারা অলওয়েজ ফিল্ম নিয়েই বাঁচে আর কি। এবং তাদের এটাই ফোকাস থাকে যে ঠিক আছে অ্যাওয়ার্ড তো পাচ্ছেই, কিন্তু বক্স অফিস যদি ওয়ার্ক করে তাহলেই কিন্তু ফিল্মের সব থেকে বড় সাকসেস। হ্যাঁ, তো সেই জায়গায় দাঁড়িয়ে পরবর্তী স্টেশন বেগুন কদর করা। তারপর আমি এখন আরো 2-3টে স্ক্রিপ্ট তোমার ডেভেলপ করছে, একটা ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে একটা কনসেপ্ট ডেভেলপ হচ্ছে। শ্যামা রিসেন্টলি আমার নেক্সট প্রজেক্ট হিসেবে আমার কালী পুজোর পর শ্যামা স্টার্ট করবো, ওটার প্রি প্রোডাকশন চলছে। তো শ্যামা অলসো, মানে আমি তোমায় বলছি শ্যামার স্টোরিটা দেন ইউ আন্ডারস্ট্যান্ড। আমি 1.5 বছর আগে যখন গোপাল পাঠার সম্বন্ধে রিসার্চ করা স্টার্ট করি, দ্যাট টাইম আমি দেখতে পাই শ্যামাপ্রসাদের চরিত্রটা। তার আগে শ্যামাপ্রসাদের নামটুকু জানা আর কি। হ্যাঁ, তোমার আশুতোষ মুখার্জির ছেলে শ্যামা মুখার্জি, বাংলার বাঘ, মানে ওনার যা যা আর কি কন্ট্রিবিউশনস আছে সেইটুকুনি। কিন্তু যখন আমি গোপাল পাঠা নিয়ে কাজ শুরু করি, মানে আমি প্রজেক্টটা করতে পারিনি, বিকজ দেখো বাংলার যে সিনারিও সেই সময় ছিল, তো সেই সময় আমি গোপাল পাঠার নাতির সাথে গিয়ে মিটিং করেছি, সব করেছি, কিন্তু একটা প্রজেক্টে তো একটা ফাইন্যান্স ইনভলভ থাকে, অনেকগুলো টাকা ইনভলভ থাকে। যদি ফিল্মটা বানানোর পর যদি আমি ফিল্মটা রিলিজই না করতে পারি, আমার এখানে আটকে দেওয়া হয়, তো সেটা নট আ ফেয়ার গেম, রাইট? কিন্তু তখনই আমার মনে হয়েছিল যে তোমার এই সিচুয়েশনটা যদি চেঞ্জ হয়, দেন আমি প্রজেক্টটা করব। কিন্তু এই প্রজেক্টটা আর আমি গোপাল পাঠা নিয়ে কাজ করতে চাই না, কারণ আমরা সবাই জানি দ্য বেঙ্গল ফাইলে গোপাল পাঠার একটা পোর্শন, ছোট্ট পোর্শন হলো দেখানো হয়েছে, সেটা নিয়ে ওই ফিল্মটা এখানে ব্যান করে দেওয়া হয়েছিল, দ্যাটস আ ডিফারেন্ট থিং। বাট আমি এখন সেই জন্য তখন শ্যামা নিয়ে আমার টিম রিসার্চ করা স্টার্ট করে, এবং
তো আরো যখন জানতে শুরু করি তখন আমরা মনে হয়, আমরা যে বলি 15-16 বছর থেকে 35-40 বছর অবধি অডিয়েন্স যাচ্ছে না হলে সিনেমা দেখতে, শ্যামার মতো চরিত্র নিয়ে, শ্যামাপ্রসাদের মতো মানুষকে নিয়ে কাজ করলে এটা কিন্তু একটা রেভলিউশনস ক্রিয়েট করতে পারে এবং একেবারে। ইন্সপায়ারিং একটা চরিত্র। ঠিক। আমি যেহেতু নিজে একজন মোটিভেটেড স্পিকার, আমি বিভিন্ন কলেজে গিয়ে স্টুডেন্টদের সাথে ইন্টারঅ্যাক্ট করি, ওদের সাথে কথা বলি, মানে নিউ আলিপুর থেকে আরম্ভ করে আশুতোষ কলেজ, আমি দেখেছি মানে মানুষের মধ্যে না এই এই মানে শ্যামাপ্রসাদের চরিত্রটা নিয়ে যখন আমি ডেসক্রাইব করি, তখন দেখেছি যে মানুষের কোথাও গিয়ে এটা ইন্সপায়ারিং। আর আমার কোথাও একটা মনে হয় যে কোনো মানুষের না জীবনে চলার, এখন এত ব্যস্ততার মধ্যে দিয়ে মানুষ যাচ্ছে, একটা কোথাও ইন্সপিরেশনস লাগে। ঠিক। সেটা যদি বাংলারই ছেলে হয়, এত ভার্সেটাইল একজন মানুষ, ঠিক। উনি ব্যারিস্টার, তার সঙ্গে এত দক্ষ পলিটিশিয়ান, তার সঙ্গে ওনার যে পড়াশোনার মেধা, সেই সমস্তটা কম্বাইন করে যদি একটা ডকু ফিল্ম না করে Right. কমার্শিয়াল ফিল্ম করা যায়, রাইট। যেটার একটা লার্জার দ্যান লাইফ, যেখানে অডিয়েন্স কানেক্ট করতে পারবে, ইয়াং ছেলেপুলেরা ইন্সপায়ার হবে। রাইট। যদি আমরা বাহুবলী দেখে ঠিক ইন্সপায়ার ঠিক হই, একদম সেই একদম। জায়গায় যদি আমরা শ্যামাপ্রসাদকে ওই জ্ঞানচরে বানাতে পারি, দেখো আজকের দিনে ইয়াং ছেলে মেয়েদের এটা কোনো দোষ না, ওরা এত অ্যাডভান্স সিনেমা দেখছে, এত এআই ডেভেলপ সিনেমা দেখছে, তাদের ওটা অ্যাট্রাক্ট করছে। আমরা যদি ভালো জিনিসটা ওইভাবে মেকিং করে ইনজেক্ট করতে পারি ওদের মনের মধ্যে, তাহলে কি এন্টারটেনও হলো, ভালোও লাগলো, ঠিক। কিন্তু ইন্সপায়ারিং একটা চরিত্র থেকে কিছু জীবনে শিখতে পারলো। একেবারে দ্যাটস একেবারে। ভেরি ইম্পর্টেন্ট। তো একেবারে। এই থট প্রসেসেই আমার এই জার্নি। বেশ, আজকে যারা দর্শকরা সুচন্দ্রার কথা শুনছেন, আমি পরিচালক সুচন্দ্রার কথা বলবো, তার কারণ এই প্রজন্মের ক্রিয়েটিভ ভিটি নিয়ে যে সমস্ত পরিচালকরা রয়েছে তার মধ্যে সুচন্দ্রা আমার মনে হয় এই বয়সের মহিলা সফল পরিচালক, যে কিন্তু ওর অভিনয়ের থেকেও পরিচালনায় বেশি কিন্তু কনসেন্ট্রেট করছে, এবং শ্যামা একদম। প্রসাদ মুখোপাধ্যায়কে নিয়ে ইতিমধ্যে পোস্টার লঞ্চ হয়েছে, এবং আগামী বছর শ্যামা প্রসাদ মুখোপাধ্যায়কে নিয়ে সেই লার্জার দ্যান লাইফ সেই সিনেমা কিন্তু আসতে চলেছে। সুচন্দ্রা, এই সব কিছুর মধ্যে দর্শকদের অনেক প্রশ্ন আছে, তোমার নামটা এটা যদি নামের মধ্যেও কোথাও একটা, মানে যেহেতু তুমি খুব স্পিরিচুয়ালে বিশ্বাস করো, আমি সেই বিষয়টা আসবো, এই নামের মধ্যে কি কোনো সেরকম কিছু রহস্য আছে? হ্যাঁ, একদমই আছে। একদমই আছে। বেশ। ঠিক আছে, আমি আগেই বললাম হ্যাঁ। আমি গিরিশ পার্কে আমার জন্ম, আমি সুচন্দ্রা চন্দ্র, আমি চন্দ্র ফ্যামিলি থেকে বিলং করি। আচ্ছা। তো আমি আমার নামটা ফিল্মের ক্ষেত্রে ইউজ করি সুচন্দ্রা ভানিয়া, সুচন্দ্রা এক্স ভানিয়া। তো আচ্ছা। আমি ভানিয়াটা আমাদের মানে আমি ইউজ এই জন্যই করি, ইটস মাই নিকনেম, আমাদের একটা উপাধি পাওয়া আর কি, যেহেতু বনিদি সেই সময় একটা উপাধি হতো, কিন্তু তোমার ভানিয়াটা আমি ইউজ করি এই জন্যেই যে অ্যাকর্ডিং মাই চার্ট, যেহেতু আমি নিজেও একজন অ্যাস্ট্রোনিউমরোলজিস্ট, তো অ্যাকর্ডিং মাই চার্ট আমার এনার্জি, আমার বার্থ এনার্জির সঙ্গে আমার নামের এনার্জিকে অ্যালাইন করতে যে প্ল্যানেটের স্ট্রেংথ দরকার, সেই আচ্ছা। প্ল্যানেটের স্ট্রেংথ ওয়াইজ আমি বলবো না আমার সুচন্দ্রা চন্দ্র নামেও কিন্তু সেম স্ট্রেংথ আছে প্ল্যানেটের, কিন্তু আমি মানে আমার কোথাও একটা মনে হয় যে দুটো চন্দ্র চন্দ্র ইউজ করলে তার থেকে যখন আমি সুচন্দ্রা ভানিয়া লিখি, মোর ক্রিয়েটিভ, মোর মানে ভালো মনে হয় আর কি। তো সেই জন্যই প্ল্যানেটের সঙ্গে অ্যালাইন করে আমার এই সুচন্দ্রা এক্স ভানিয়া করা। এক্স এক্স স্ট্যান্ডস ফর এক্স 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 ফ্যাক্টর। আচ্ছা আচ্ছা আচ্ছা, এক্স স্ট্যান্ডস ফর এক্স ফ্যাক্টর। বেশ, তাহলে আমরা বুঝতে পারছি যে সুচন্দ্রা এক্স ভানিয়া এই শব্দটা, মানে আমরা যখন এই উমা সম্মান নিয়ে আলোচনা করছি তখন স্বাভাবিকভাবে এই নামটা নিয়েও আমাদের মধ্যে বেশ খানিকটা চর্চা হয়েছে। সুতরাং আমার দিল্লির সঙ্গে যারা এই অনুষ্ঠানের আয়োজক সংস্থা লেরদেন, তারাও মনে হয় দেখছেন এবং তারাও কিন্তু এটা বুঝে যাবে। আমি একদম শেষ প্রশ্নে আসবো, স্পিরিচুয়াল জার্নিটা এর পাশাপাশি একটা স্পিরিচুয়াল পার্ট তোমার রয়েছে, সেটা যদি একটু ছোট্ট করে দর্শকদের বলো। আমার কোথাও একটা মনে হয় রাহুল দা, এই মানে এভরিওয়ান, মানে যে যত সাকসেসফুল পারসন হয়ে যাক, আমরা কোথাও একটা গিয়ে না নিজের কর্মার বাইরে নিজের লাইফটাকে চ্যানেলাইজ করতে পারি না। মানে যদি আমরা অনেক সময় দেখি, আমাকে অনেকে বলে যে এই লোকটা খুব খারাপ, এই লোকটার কেন ভালো হচ্ছে, আমি এত ভালো, আমার কেন দারুণ প্রশ্ন, ভালো হচ্ছে না। সো আই অলওয়েজ সে তাকে একটাই জিনিস, ইউ ডোন্ট থিঙ্ক যে ওই লোকটার ভালো হচ্ছে, ওই লোকটার খারাপ হচ্ছে,
বাট আমার কোথাও একটা আমাকে মানুষ কেন দেখায়, এত পার্সোনাল গাইডেন্স নেয়, কারণ আমি না ভীষণ ওই গুরু গম্ভীর ভাবে এটা হবে না বলে ছেড়ে দিই না, বা এই প্ল্যানেট এটা করছে, আমি আই 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 ওয়ান্ট টু এক্সপ্লেন। আমার মনে হয় সামনের মানুষটা যখন আমার কাছে এসছে, আমার রেসপন্সিবিলিটি সামনের মানুষটাকে নিজেকে চিনিয়ে দেওয়া। ঠিক। তাহলে আর হয়তো ভবিষ্যতে ওর কাউকে লাগবে না। নিজেকে যদি নিজের প্ল্যানেট, নিজের স্ট্রেংথ, নিজেকে যদি সে চিনে যেতে পারে, ঠিক। দ্যাটস মোর ইম্পর্টেন্ট। ঠিক। তো আমি এই প্রশ্নটার তোমায় উত্তর দিচ্ছি, এই যে আমরা আমাদের সোলটা তো ইনমর্টাল, আমাদের বডির খাঁচাটা চেঞ্জ হয়, এই বার্থটা আমাদের কাছে জাস্ট একটা মানে একটা চ্যাপ্টারের মতো, ঠিক। রাইট? ঠিক। তো আমরা আগের বার্থে কি কাজ করে এসছে এই বার্থে কিন্তু উই ডোন্ট নো। এখন আমি খারাপ কাজ করে ভালো ফল পাচ্ছি বিকজ অফ মাই লাস্ট বার্থের কর্মা। এর খরাটা কিন্তু একটা সময় শেষ হবে। যদি এই খারাপ কর্মাটাকে আমি লেগেসি হিসেবে কন্টিনিউ করি, তারপর কিন্তু আমাকে খারাপ ফল পেতেই হবে। ঠিক। দ্যাটস এ ডিফারেন্ট থিং। কিন্তু আমার কোথাও একটা মনে হয় যে কোনো মানুষের স্পিরিচুয়াল অ্যালাইনমেন্ট নিয়ে তুমি কথা বললে, যে কোনো সাকসেসফুল মানুষকে তুমি দেখবে দে আর স্পিরিচুয়ালি অ্যালাইন, বিকজ প্রথমত মানুষের জন্য আমরা পৃথিবীতে এসেছি নিজের জন্য করার। আমি প্রথমেই বলবো আগে নিজে ভালো থাকলে কিন্তু আমরা আশপাশটাকে ভালো একদম, রাখতে একদম, পারি। একদম। নিজের জন্য ভালো করা এবং তার সঙ্গে যাদের সত্যি প্রয়োজন তাদের ভালো করা। স্পিরিচুয়াল জার্নি কি? স্পিরিচুয়াল জার্নি ইজ নাথিং। ঘন্টার পর ঘন্টা বসে পুজো করা কিন্তু স্পিরিচুয়াল জার্নি নয়। প্ল্যানেট, এই প্ল্যানেট 9টা প্ল্যানেট যেটা স্বাভাবিকভাবে সূর্য উঠছে, চন্দ্র উঠছে, তো আমরা তো বুঝতে পারছি প্ল্যানেটের এনার্জি রেগুলার ঠিক। লাইফে একটা এফেক্ট দিচ্ছে আমাদের। তো এইটাকে বিলিভ করে এটার জন্য যে রেমেডিগুলো করা সেটা করা এবং নিডি মানুষের পাশে দাঁড়ানো, এবং কোথাও গিয়ে ইন্টারনাল নিজের সোলকে পিওর করা, অনেস্ট করা। হয়তো তাতে ডিফিকাল্টি আসে লাইফে, মনে হয় যে যেই জিনিসটা একটুখানি ম্যানুপুলেট করলে ইজিয়ার হতো, এটা আরেকটু ডিফিকাল্ট হয়ে যায় যখন আমরা স্টেট ফরম্যাটে যাই। কিন্তু স্যাটার্ন মানে হচ্ছে নাম্বার 8 প্ল্যানেটের এনার্জি। স্যাটার্ন অলওয়েজ কিন্তু ভগবানকেও ছাড়ে না তার কর্মফলের জন্য। সো আমরা যদি নিজেদের স্যাটার্নকে ঠিকভাবে চ্যানেলাইজ করি এবং প্রয়োজনীয় নিডি মানুষকে সাপোর্ট করি, অটোমেটিক্যালি আমাদের ডেস্টিনিতে যেটা আছে সেটার থেকেও বেটার হতে বাধ্য। মানে আমরা বলি না যে আমাদের ডেস্টিনিতে এটাই হবে, কিন্তু আমরা নিজেদের কর্মাকে চ্যানেলাইজ করে বেটার করে আমরা ডেস্টিনিও চেঞ্জ করতে পারি। সো একমাত্রই ওয়ে স্পিরিচুয়ালিটি মিনস আমার কাছে মানুষের সাপোর্ট করা, পাশে থাকা, অনেস্ট ওয়েতে চলা। এর বাইরে কোনো কিছু স্পিরিচুয়ালিটি হয় না। এবং আমি অলওয়েজ বলে থাকি ভগবান কিন্তু আমাদের মাথার ওপর তথাস্তু তথাস্তু করার জন্য বসে নেই, তার আরো অনেক কাজ আছে। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট তুমি তোমার সমস্ত জিনিসটা একটা সিস্টেমের মাধ্যমে চলছে রাহুলদা। তুমি যদি তোমার ডেলি হ্যাবিট, ডেলি কর্মা, ডেলি লাইফের মধ্যে একটা ডিসিপ্লিন নিয়ে আসো, তুমি দেখবে তুমি 10 দিন আগে যেরকম ছিলে 10 দিন এই ফরম্যাটটা মেনটেন করলেই একটা অদ্ভুতভাবে কিন্তু একটা পিস, একটা চ্যানেলাইজড, একটা অর্গানাইজড ভাবে সমস্ত কিছু করতে দেখবে যে পারছো। তো এই জায়গাগুলো মাথায় রাখলে দ্যাট ইজ অনলি স্পিরিচুয়ালিটি, যে নিজের লাইফটাকে প্রপারলি চ্যানেলাইজ করে চালানো। এবং অনেক মানুষ হয় যে নিজে পারে না, তার একটা মাধ্যম লাগে, সেই মাধ্যমটা ওই একাকৃত মানে একটা জায়গায় গিয়ে তো ডিভোশনস কোথাও দিতে হয়, সেটাই আমরা ভগবান বলে থাকি। বিগর ইউনিভার্সের কে অনেকে না ধরতে পারে না, সেটা কোনো অন্যায় নয়। তো ধরতে পারে না বলে তার একটা মাধ্যম লাগে। এই মাধ্যমে কখনো আমরা কাউকে সরস্বতী, কখনো লক্ষ্মী, এই দেখুন এই মাধ্যমগুলো কত স্ট্রংলি কাজ করে। রিসেন্টলি আমি একটা আশুতোষ কলেজে একটা লেকচার দিলাম, আমার মনে পড়লো ওরা বুদ্ধ পূর্ণিমা, বুদ্ধা নিয়ে কিছু কথা হচ্ছিল। তাই জাস্ট সে ওয়ান থিং, যে আমরা যখন বুদ্ধার সামনে বসি আমরা কি ফিল করি? আমরা যখন বুদ্ধার সামনে বসি, প্রে করি, উই ফিল পিস ফিল করি। আমরা যখন লক্ষ্মীর সামনে থাকি আমরা তখন ভাবি ভাই আমাদের টাকা এলে ভালো হয়, লক্ষ্মী করে। সরস্বতী থাকলে আমরা বলি যে ভালো করে এক্সামটা হয়ে যায়, আমি যা যা কোয়েশ্চেন জানি সেরকমই যাতে কোয়েশ্চেন আসে, রাইট? তো দিস ইজ অল আওয়ার মাইন্ড প্রোগ্রামিং।
আমরা নিজের মাইন্ডকে যে বুদ্ধাকে দেখে যেই ফিলিংসটা আমরা মাইন্ডে দিই হুম। সেইটাই কিন্তু আমরা রিফ্লেক্ট করি আমাদের শরীরে। ঠিক। তো অল নেগেটিভিটির পেছনে যদি আমি জাস্ট তোমার অডিয়েন্সের জন্য একটা জিনিস জাস্ট বলে দিচ্ছি, অল নেগেটিভিটির পেছনে যদি আমরা চ্যানেলাইজ করি, আমরা বিলিভ করি যে তোমার এটার পেছনে কোনো কিছু বিগার ভালো হওয়ার কারণে এই খারাপটা হয়েছে, তাহলে দেখবে অটোমেটিক্যালি লাইফটা অনেক স্মুথ হয়ে যায়, অনেকটা বেটার হয়ে যায়। বেশ সত্যি মানে সুচন্দ্রা এক্স ভানিয়ার কাছে আমরা অনেক কথাই সহজ সরলভাবে একটুখানি বোঝার চেষ্টা করছি, এবং আমার চ্যানেল দিশা শক্তি নিউজ, দিশা শক্তি, নিউ হোপস নিউ ভিশন, এটা আমাদের অবশ্যই ট্যাগলাইন, নতুন হ্যাঁ, আশা মানে নতুন দিশা। দিশা মানেই বোঝা যাচ্ছে যে আপনাদের লাইফে প্রপার দিশাটাই থ্রু দিস চ্যানেল কিন্তু চ্যানেলাইজড হবে। বাহ, দারুণ বলেছ। এবার আমি আসবো প্রসঙ্গে। সুচন্দ্র, প্রত্যেক বছরের মতো আমরাও কিন্তু চেষ্টা করেছি বেশ কিছু লড়াকু মহিলাদের তুলে আনার জন্য। 8 থেকে 9 বছরে এবার আমরা পড়ছি 2026। এবার দিশা একা নয়, দিশা শক্তি নিউজের সঙ্গে হাত ধরেছে দিল্লির লে রিদিম বলে রাজীব মুখোপাধ্যায়ের নেতৃত্বাধীন এক সংস্থা। লে রিদিম আর দিশা শক্তি নিউজের যৌথ উদ্যোগে উমা সম্মান হচ্ছে। এই উমা সম্মানে আমরা এক উমাকে খুঁজে পেয়েছি, দ্যাট ইজ ইউ, তুমি। হ্যাঁ, থ্যাংক ইউ। কিভাবে এটা তো তুমি এটা ব্যাখ্যা তো করবে? মানে এটা আমি রাজীবটা, আমি একটা জিনিসই বলবো, আমি থ্যাঙ্কস জানাবো দিশা শক্তিকে এবং দিল্লির অর্গানাইজকে যে এইভাবে একটা জিনিস করে আসছে। জাস্ট উমা, লাইক উমা ইজ ভেরি পাওয়ারফুল ওয়ার্ড অ্যাকচুয়ালি। মানে আমরা ত্রিভুবনে ত্রিশক্তি সর্বশক্তিকে কিন্তু আমরা উমা দুর্গা হিসেবে ভেবে থাকি। এটাকে এইভাবে ডিকোড করা বা এই অ্যাওয়ার্ডটা ইটসেলফ ভেরি প্রেস্টিজিয়াস। ঠিক। কারণ একজন মহিলা, আমি বিশ্বাস করি যে মহিলাটি বাড়িতে থেকে বাড়ির কাজ করে, সেও কিন্তু 10 হাত দিয়ে 10 রকম কাজ করে। কখনো কে বলছে ব্রেকফাস্ট এটা চাই, কে বলছে ঘরটা পরিষ্কার করো, কে বলছে এটা। আমরা দেখেছি মাদের, বাড়ির আন্টিদের, মা, সমস্ত যারা যারা দিদাদের, তারা কিন্তু একই হাতে সমস্ত কিছু সংসারকে সেইভাবে করে। এবং আজকের দিনে উমারা তো আরো বেশি বাড়ির সঙ্গে সঙ্গে বাইরের ওয়ার্ল্ডটাকেও প্যারালালি মেনটেন করে চলে। হ্যাজার্ড, ডিফিকাল্টি সমস্ত কিছুকে মাথায় নিয়ে বাড়িতে এসে সেই বাচ্চাটাকে পড়াতে হবে, কালকে ওর এক্সাম আছে, কি পড়লো কিনা সেটাও মাথায় রাখে। তো এই উমা সম্মানটা খুবই প্রেস্টিজিয়াস সম্মান। আমি মানে এত বছর ধরে আমি রাহুল থেকে শুনলাম, এত বছর ধরে একটা লেগাসি মেনটেন হচ্ছে, এবং এবছর দিল্লিরও অর্গানাইজেশন আছে ও তোমার লে রিদিম। হ্যাঁ, লেরিদম। তো ইটস ভেরি, মানে এটাই এটাই জানো তো রাহুল, যখন তুমি একটা ভালো উদ্দেশ্যে ভালো কাজ করবে, বিভিন্ন মানুষ কিন্তু জুড়ে যায়, ঠিক তার কথা। কোনো রিজন লাগে না, কারণ লাগে না। মানে আর আর কোথাও গিয়ে এটা অ্যাওয়ার্ড এবং এরকম একটা সম্মানীয় অ্যাওয়ার্ড যেটা মানুষকে না আরেকটু রেসপন্সিবল করে দেয়। একেবারে মানে কোথাও একটা এই অ্যাওয়ার্ডটা পাওয়া আমার জন্য নিশ্চয়ই খুব আনন্দের, কিন্তু আমার তার সঙ্গে কোথাও একটা আরেকটু দায়িত্ব রেসপন্সিবিলিটি বেড়ে বাড়িয়ে যাওয়া, দিচ্ছে। যে মানে কোথাও একটা গিয়ে মনে হওয়া যে না, এই আমি আমার লাইফ আমার অডিয়েন্সের সাথে জাস্টিস করার সঙ্গে সঙ্গে এই অ্যাওয়ার্ডটার সাথেও যাতে জাস্টিস করতে পারি, এবং উমা নামটা সম্মান রেখে আরো বিগত দিনে আরো ভালো ভালো কাজ করতে পারি, আমি সেটাই শুধু তোমাদের থেকে ব্লেসিংস চাই। অনেক অনেক ধন্যবাদ, তুমি ব্যস্ত সময়ের মধ্য থেকে সময় দিলে। এবং আপনাদেরকে জানিয়ে রাখবো যে প্রতি বছরের মতো এই বছরও উমার সম্মান হচ্ছে, এবং তার সাথে আমরা রিনি মুখার্জি লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড, অর্থাৎ রাজীব মুখোপাধ্যায়ের স্ত্রী, তিনি আমাদের মধ্যে নেই, তিনি চলে গিয়েছেন, আকস্মিকভাবে তিনি চলে গিয়েছেন। সুতরাং আমরা সেই মানুষটিকেও সঙ্গে রাখছি, তাকে নিয়েই, তাকে ভালোবেসেই পথ চলা। এবং সরি রাহুল দা, আমি এখানে তোমাকে কাটলাম, তুমি খুব একদম। সুন্দর একটা কথা বললে, আমি না বলে পারলাম না। যখন কোনো মানুষ আমাদের মধ্যে থাকে না, তার থট প্রসেসটা তখন আমরা ক্যারি করে নিয়ে যাই, সেটা কিন্তু লাইফে সব থেকে বিউটিফুল জিনিস, জানো তো। ঠিক। মানে আমরা যখন ওপিনিয়নের জন্য বা সাজেশনের জন্য কোনো মানুষের থেকে গিয়ে বলি যে এটা হলে কি হবে বা কি ঠিক। করা উচিত, ঠিক। সেই মানুষটা যখন থাকে না, তখনও তার ওপিনিয়ন, তার থট প্রসেসে যখন ভ্যালুয়েশন কোনো একটা মানুষ করে বা কোনো একটা সংস্থা করে, সেটার থেকে বিউটিফুল কিছু হয় না। মানে এটার জন্য আমি তোমাদেরকে মানে কুর্নিশ জানাচ্ছি আর কি। আর শেষ একটাই বিষয়, সেটা হচ্ছে দুজনই প্রবাসী, অর্থাৎ দিশা শক্তির মিতালি বোম্বের বাসিন্দা, বোম্বের বাঙালি,
আর দিল্লির রাজীব মুখোপাধ্যায় দিল্লির বাসিন্দা, দিল্লির বাঙালি। তো একদম। এই প্রবাসী বাঙালির সাথে আমরা মিশে এই অনুষ্ঠান করছি। মানে বাঙালি বাঙালি মনে প্রাণে বাঙালি, প্রবাসীটা ইনমেটেরিয়াল, Right. ম্যাটারই করে না। Right. তো বাঙালিরাই কিন্তু এই ক্রিয়েটিভ রেভলিউশনস এবং ক্রিয়েটিভ মানুষের ঠিকঠাক মানে যাকে বলে আর কি মর্যাদা। এবং মানে আমি শুধু বাঙালি বলবো না, সবাই মানে আমাদের এখানকার ইন্ডিয়ায় কালচারটা সত্যি একটা বিগার কালচার, কিন্তু কোথাও একটা গিয়ে বাঙালি এই কাজটাতে এগিয়ে এসে করছে, সেটা তো একদম। মনে হয় হ্যাঁ এটা তো হবারই ছিল, একদমই মানে তাই। দ্যাট উই নো। একদম তাই। অনেক অনেক ধন্যবাদ। আমরা একেবারে ওর সুন্দর গোছানো ফ্ল্যাটে বসে আমরা কথা বললাম। পরিচালক, অভিনেত্রী, অবশ্যই স্পিরিচুয়াল মাস্টার আমি বলবো কিনা জানি না, বাট স্পিরিচুয়াল অবশ্যই I'm not master, দিশারি, স্পিরিচুয়াল দিশারি। ওই আর কি, আমি যেহেতু অ্যাস্ট্রোনিউমেরোলজিস্ট হিলার, সো আমি চেষ্টা করি মানুষের কিছুটা হলেও প্রবলেম সলভ করার। বেশ, আমরা তোমার সাথে একটা একান্ত আলোচনা, একদম পুরো খোশ মেজাজে আড্ডা। দেখা হচ্ছে 8ই অক্টোবর মহাজ্যোতি সদনে উমা সম্মানের মঞ্চে। একদম, অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।